কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আজকে আপনার পলিটিক্স ইন সাউথ এশিয়া এখান থেকে কিছু কন্টেন্ট দেখব। আহ, এটা হচ্ছে নাইম্বের বেসিক ভিউ থেকে নেওয়া হয়েছে। ভাইকে অসংখ্য ধন্যবাদ বইটা সুন্দর করে প্রকাশ করার জন্য। যাই হোক, সবাই বই কিনে পড়বেন। আচ্ছা দেখেন, এখান থেকে আপনার কী টাইপের প্রশ্ন আসে। 2025 মানে আপনার 46-এ প্রশ্ন আসছে। আপনার 2025 সালে বাংলাদেশের পররাষ্ট্রনীতির সম্ভাব্য চ্যালেঞ্জ কী হতে পারে? আন্তর্জাতিক রাজনীতিতে ভারত বাংলাদেশ সম্পর্ক কেমন হলে সেটি বাংলাদেশের জন্য কৌশলগত লাভজনক হবে বলে মনে করেন? হ্যাঁ, 44-এ আসছে, ভারত বাংলাদেশের মধ্যে সম্পাদিত কোন চুক্তি অনুযায়ী যৌথ নদী কমিশন প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশের জন্য যৌথ নদীগুলোর ন্যায্য পানি প্রাপ্তির ক্ষেত্রে এই কমিশনের ভূমিকা বিশ্লেষণ করুন। দেখেন, আপনার 45 থেকে মূলত কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। এখন আপনাকে ডিরেক্ট মেমোরাইজিং করে চলে গিয়া আপনি হচ্ছেন কোশ্চেন অ্যান্সার করে দিয়ে ফেলবেন, এটা আসলে এখন আর নাই। নট ইভেন বাংলাদেশি অ্যাফেয়ার্সে এখন আর নাই। আগে বাংলাদেশি অ্যাফেয়ার্সে দেখা যেত আপনার 170-80 কমন চলে আসতো, আর এখন আপনি বড়জন কমন পাবেন 20-30, সেটাও কমন পাবেন না। আপনাকে পুরোপুরি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লিখতে হবে। 45, 46, 47 পরপর 3টে বিসিএস রিটেনের কোশ্চেন দেখলে আপনি দেখবেন যে এখানে পুরোটা হচ্ছে আপনার নিজস্ব অ্যানালাইসিস চাচ্ছে। যেমন 46-এ যেটা আসছে যে আপনার 25 সালে বাংলাদেশের পররাষ্ট্রনীতির সম্ভাব্য চ্যালেঞ্জ কী হতে পারে, এটা হচ্ছে আপনার ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে। এখন এইটা হয়তো কোনো বইয়ের প্রশ্ন হিসেবে থাকতে পারে, ঠিক আছে, আপনি সেখান থেকে পড়লেন, আরও দু চারটা আপনি আপনার মতো করে মেক করলেন। আপনি হচ্ছে পররাষ্ট্রনীতি নিয়ে হচ্ছে আপনি কনসেপচুয়ালি কিন্তু পড়াশোনা করছেন, হ্যাঁ, সেখানে তারপরে হচ্ছে আপনার আপনার পেপার পত্রিকাতে এগুলো প্রচুর লেখালেখি হয়েছে, হ্যাঁ, যে বাংলাদেশ কোন কোন দেশের সাথে সম্পর্ক ভালো করতেছে, খারাপ হচ্ছে কোন কোন দেশের সাথে, হ্যাঁ, এগুলো নিয়ে হচ্ছে আপনি মানে নিজের মতো করে লিখতে হবে। পরে যেটা আসছে, ভারত বাংলাদেশ সম্পর্কটা কীরকম হলে বাংলাদেশের জন্য লাভজনক হবে বলে মনে করেন, এটাও কিন্তু দেখেন মানে আপনাকে নিজের মতো করে লিখতে হবে। এখন আসলে মানে বিসিএসটা হয়ে গেছে এরকমই, পড়ে গিয়ে লিখে দিবেন। এই ধারণাগুলো নর্মালি হচ্ছে একটু মানে চেঞ্জ করতে হবে আর কি, হ্যাঁ। তো যাক, আমরা দেখি আমাদের আপনার হচ্ছেন এই অধ্যায়টা একটু গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ মনে হয় আর কি আমার। যে প্রথমত হচ্ছে আপনার রোহিঙ্গা ক্রাইসিস, এটা কিন্তু এখন আরও আপনার স্ট্রং হচ্ছে। এছাড়া পাকিস্তান, হ্যাঁ, এইটা হচ্ছে আপনার মানে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে, এখানে প্রশ্ন আসতে পারে। সার্ক নিয়ে একটা প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, মোটামুটি এই টাইপের ভিতরে আসবে আর কি। তাহলে প্রথম কোশ্চেনটা হচ্ছে যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের আপনার সাম্প্রতিক কৌশলগত পরিবর্তন এবং বেইজিং ইসলামাবাদ ঢাকা অক্ষের যে অ্যাক্সিসটা কল্পনা করা হয় আর কি, এটা বিশ্লেষণ করতে বলছে। তো এবং হচ্ছে এটা নিয়ে হচ্ছে আপনার মানে আঞ্চলিক স্থিতিশীলতা বা আপনার পরাশক্তিগুলো কীভাবে রেসপন্স করবে, হ্যাঁ, এইগুলো নিয়ে হচ্ছে আপনার আসছে। প্রশ্ন যদি আসে এইভাবে আসবে। এইটা নিয়ে সম্ভবত আমি অলরেডি হচ্ছে ক্লাসে পড়াইছি আপনাদের, একটা নোটও সম্ভবত দিয়েছিলাম। যাক, আমরা একটু ডিসকাস করি। দেখেন, এখানে হচ্ছে আপনি পয়েন্ট টু পয়েন্ট ডিসকাস করবেন। এখানে যদি এরকম যদি এটা 3টা পার্টে কোশ্চেনটা আসে, সেটা যদি 15 নাম্বার থাকে, আপনি অবশ্যই 5-5-5 এই সেন্সে লিখবেন। মানে 3টাকে একসাথে না লিখে 3টাকে আপনি আলাদা আলাদাভাবে লিখবেন এবং আলাদা আলাদাভাবে মার্কিং করা হয় আর কি সাধারণত। যাক, দেখেন, আপনি কোটেশন চাইলে দিতে পারেন, হ্যাঁ। আর যাই হোক, দক্ষিণ এশিয়ার কৌশলগত ভূ রাজনৈতিক প্রেক্ষাপট ধীর হলেও তাৎপর্যপূর্ণভাবে পরিবর্তিত হচ্ছে। এখন আসলে ধীর নাই, এখন খুবই ফাস্ট হচ্ছে আর কি। তো এটার মূল চালিকা শক্তি হচ্ছে ক্ষমতার ভারসাম্য, অর্থনৈতিক প্রয়োজন, আর এটা হচ্ছে কৌশলগত স্বায়ত্তশাসনের আকাঙ্ক্ষা। এগুলো হচ্ছে উনি আগের ডেটাগুলো হচ্ছে ডিরেক্ট বসায় দিচ্ছে মনে হয় আর কি আমার। এখন দেখেন আপনারা যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে সাম্প্রতিক কৌশলগত পরিবর্তন, এটা নিয়ে হচ্ছে আমরা দেখি। তাহলে পাকিস্তানের সাথে হচ্ছে আপনার বাংলাদেশের যেই সম্পর্ক, এটা কী কী কৌশলগত পরিবর্তন আসছে, এটা নিয়ে কিন্তু অলরেডি আমাকে নোট আছে, আমি গ্রুপে দিয়েছি, আপনারা ওটা পড়ে নেবেন। ওটা পড়লে আই গেস হবে আর কি। এখন তো নেক্সটে আসতেছে হচ্ছে, হ্যাঁ, আচ্ছা, তাহলে সেই পার্টটা দেখে নেবেন, এটা আগের পার্ট। এখন আমরা হচ্ছে দেখি যে এই পাকিস্তান, চীন এবং বাংলাদেশের মধ্যে যে জোট হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, এটা যদি দেখি আমরা। দেখেন, প্রথমত হচ্ছে চীন কিন্তু আমাদের সাথে খুব আপনার ইন্টারন্যাশনাল পলিটিক্সে কানেক্টেড, তারপরে ইকোনমিতে কানেক্টেড, আমাদের ডেভেলপমেন্ট প্রসেসে কানেক্টেড, আমাদের হচ্ছে অন্যতম আমরা ইম্পোর্ট করি হচ্ছে আমরা চীন থেকে, ঠিক আছে, এবং আমাদের পররাষ্ট্রনীতি কিন্তু মোটামুটি চীন যথেষ্ট প্রভাব রাখতে পারে।
ঠিক আছে। চীনের সাথে হচ্ছে আবার দেখেন হচ্ছে পাকিস্তানের সম্পর্ক খুবই ভালো। চীনকে যদি আমরা মাঝখানে রাখি, দেখি পাকিস্তানের সাথে চীনের সম্পর্ক খুবই ভালো, ওদিকে আপনার বাংলাদেশের সাথে সম্পর্ক খুবই ভালো। ওকে, এখন আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে ইন্ডিয়ার সাথে সাম্প্রতিক সময় হচ্ছে আমাদের সম্পর্ক কিছুটা খারাপ হয়েছিল, বা ইন্ডিয়া হচ্ছে কিছুটা খারাপ করে ফেলছিল আর কি ইচ্ছাকৃতভাবে, যদিও আমাদের থেকে বলা হয়েছে আমরা সবসময় একটা কৌশলগতভাবে ভালো সম্পর্ক চাই। এখন দেখেন যে এই চীনের সাথে ইন্ডিয়া যতই ব্রিক্স থাকেন বা যত কিছুই থাকে না কেন, চীনের সাথে ইন্ডিয়ার সম্পর্ক কখনোই ভালো না। এবং আপনি যদি ইন্টারন্যাশনাল পলিটিক্সে যদি অবস্থানগুলো দেখেন, যে চীন মোটামুটি থাকে হচ্ছে ধরেন ইরান বা গাজা ফোকাসড, ঠিক আছে, আর ওদিকে ইন্ডিয়া থাকতেছে হচ্ছে আপনার ইসরায়েল ফোকাসড, এবং ইসরায়েলের সাথে খুব ভালো সম্পর্ক কয়েকদিন আগে ফাদারল্যান্ড বলে আসছে। ওকে, তো দেখেন যে আপনার ব্রিক্সে থাকতে হচ্ছে এই জন্য আছে, কিন্তু হচ্ছে ইন্ডিয়া কখনোই চীনের সাথে খুব ভালো সম্পর্কে যাবে না। আবার পাকিস্তানের সাথে ইন্ডিয়ার তো আপনার মোটামুটি ভালোই একটা ঝামেলা আছে, আপনারা জানেন। ওদিকে বাংলাদেশের সাথে সম্পর্কটা একটু ওয়ার্ম হইতে টাইম লাগতেছে। তো এইখানে একটা 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 ভালো সম্ভাবনা সৃষ্টি হয়েছে যে ইন্ডিয়াকে মাঝখানে রেখে আপনার হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে, তারপর হচ্ছে পাকিস্তান এবং চীন একটা একটা বলয় ক্রিয়েট করে মোটামুটি ধরেন হচ্ছে ইন্ডিয়াকে একটু চাপে ফেলতে পারে, ঠিক আছে। এখন এই চাপে ফেলাটা আটকানোর জন্য ইন্ডিয়া যেটা করতে পারে, ইন্ডিয়া হচ্ছে প্রথমত ইন্ডিয়া ট্রাই করবে এখানে বিগ পাওয়ারগুলোকে এঙ্গেজ না করতে, রিজিওনাল কনফ্লিক্টে রিজিওনালে রেখেই ওরা যাবে হচ্ছে এখানে আপনার ব্যাপারটা আপনার ব্যালেন্স করতে। হ্যাঁ, কারণ ইউএসএ বা ওদেরকে টান দিলে আবার আরেকটা ডাইমেনশন দাঁড়ায় যাবে, ওইটাও মেনটেন করতে হবে, এবং সেখানে কিছু ব্যাপার ছেড়ে দেওয়া লাগবে তাদেরকে, কারণ ইউএসএ এসে ইন্ডিয়াকে সাপোর্ট কেন দেবে, নিশ্চয়ই ইন্ডিয়া থেকে তারা কিছু পাবে। ইন্ডিয়া যেটা ব্যালেন্সটা করা ট্রাই করতে পারে সেটা হচ্ছে ইন্ডিয়া আফগানিস্তানের সাথে খুব ভালো রিলেশন মেনটেন করতেছে, আবার এই আফগানিস্তান কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো না, ঠিক আছে। এখন আপনি পাকিস্তানকে নিউট্রালাইজ করার ট্রাই করবে হচ্ছে আফগানিস্তানকে দিয়ে। হ্যাঁ, আবার চীনের সাথে আপনার খুবই সমস্যাপূর্ণ সম্পর্ক থাকলে ওদিকে রাশিয়ার সাথে হচ্ছে ইন্ডিয়ার সম্পর্কটা যথেষ্ট পরিমাণ ভালো, এটা অনেক আগে থেকে ঐতিহাসিকভাবে ভালো, এখনও ভালো আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যেটা করবে ইন্ডিয়া হয়তো ট্রাই করবে রাশিয়াকে দিয়ে চীনকে কিছুটা ব্যালেন্স করতে। হ্যাঁ, আর বাংলাদেশের সাথে সম্পর্ক মোটামুটি ইন্ডিয়া যে রাজনৈতিক দল আপনার ক্ষমতায় আসার পরে ইন্ডিয়া যথেষ্ট পরিমাণ আপনার হাত বাড়ায় দিচ্ছে, বাংলাদেশ সরকারও হচ্ছে ইন্ডিয়াকে অ্যাকসেপ্ট করতেছে, সব মিলে দেখা যাচ্ছে বাংলাদেশের সাথে একটা ওয়ার্কিং বা পারফর্মিং একটা সম্পর্ক, ফাংশনাল একটা সম্পর্ক দাঁড়াবে। এইভাবে হচ্ছে প্রথমে এটাকে নিউট্রালাইজ করার ট্রাই করবে, বাট বাট যদি কাজ না করে, যদি দেখা যাচ্ছে যে আফগানিস্তান ইস্যুটা কাজ করলো না, হ্যাঁ, আবার রাশিয়া হচ্ছে নিজেই এখন ভলনারেবল, রাশিয়া হচ্ছে চলে গেছে হচ্ছে এখন চীনের কন্ট্রোলে ধরেন, বা চীন দ্বারা অনেক ইনফ্লুয়েসড হচ্ছে, কারণ রাশিয়া কিন্তু এখন যুদ্ধে ইস্যুতে অনেক ব্যস্ত। তাহলে এরকম একটা অ্যাক্সিস যদি দাঁড়ায় যায় তাহলে সেটার ইম্প্যাক্টটা কেমন হইতে পারে, ঠিক আছে। এটা কিন্তু আমার ওই আপনার নোটে আছে কিছুটা, দেখে নেবেন আর কি। দেখেন যে আপনার আপনার একটা ভূ রাজনৈতিক প্যারাডাইম শিফট হয়, প্যারাডাইম শিফট কিন্তু কনসেপচুয়ালি পড়ে আসছেন আর কি, ঠিক আছে। তো এখানে গণতান্ত্রিক বাংলাদেশ সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি আপনার দক্ষিণ এশিয়ার দীর্ঘদিনের ভারত কেন্দ্রিক এক মেরু ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে, ঠিক আছে। বাংলাদেশ এখন চাচ্ছে ব্যালেন্স রেখে সম্পর্ক বাড়াইতে, এবং যেটা হচ্ছে পাকিস্তানের সাথে হচ্ছে ভালো একটা সম্পর্ক বাড়াচ্ছে, এবং সার্ক ইস্যুতে বাংলাদেশ কথা বলতেছে। এখন দেখেন চীনের ভূমিকা, যে একটি বৈশ্বিক শক্তি হিসেবে চীন দক্ষিণ এশিয়ার উপস্থিতি সুদৃঢ় করেছে, ঠিক আছে। দক্ষিণ এশিয়াতে কিন্তু যথেষ্ট ভালো একটা সম্পর্ক বাড়াইছে, এবং হচ্ছে সার্কভুক্ত প্রায় ম্যাক্সিমাম কান্ট্রির সাথে হচ্ছে চীনের বিশাল বড় বিনিয়োগ আছে, অবকাঠামোগত উন্নয়ন আছে, প্রতিরক্ষা সহযোগিতা আছে, কূটনৈতিক সক্রিয়তা আছে, মোটামুটি কিন্তু বলা যায় হচ্ছে প্রায় প্রতিটা কান্ট্রি। আফগানিস্তানের সাথে চীনের কিন্তু খুব ভালো সম্পর্ক, এবং হচ্ছে আফগানিস্তান ইনফ্রাস্ট্রাকচার সুপার স্ট্রাকচারাল ডেভেলপমেন্টে কিন্তু চীনের কয়েকটা কমিটি কাজ করতেছে, এরকম নিউজ আসছিল, ঠিক আছে। এর পাশাপাশি চীন হচ্ছে বাংলাদেশের সাথে খুবই উৎপ্রেতভাবে জড়িত, এখানে প্রচুর ডেভেলপমেন্ট প্রজেক্ট চীনের, এবং হচ্ছে বাংলাদেশের আপনার মিলিটারি পাওয়ারের সম্ভবত 88% এটা হচ্ছে ইম্পোর্ট করে চীন থেকে। হ্যাঁ, ওদিকে শ্রীলঙ্কার তো মোটামুটি বন্দর থেকে শুরু করে সবগুলো কান্ট্রির সাথে, ভারত ছাড়া সবগুলো কান্ট্রির সাথে কিন্তু চীনের যথেষ্ট একটা দেন দরবার আছে আর কি, ঠিক আছে। সুইডেন উপসালা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উনি বলেছেন যে চীন 1960-এর দশকে পুরনো অক্ষ বেজিং ইসলামাবাদ ঢাকা পুনর্গঠনের সুযোগ দেখছে, এবং এটা নিয়ে তারা কাজ করতেছে। চীন পাকিস্তান অর্থনৈতিক যে করিডোর আছে সিপিইসি আপনারা জানেন, ঠিক আছে, এই সম্পর্কে অর্থনৈতিক, প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক সংযোগের এক
গভীর বন্ধনে আবদ্ধ করেছে। চীনের জন্য পাকিস্তান আরব সাগরে প্রবেশাধিকার, কৌশলগত গভীরতা এবং ভারতের আধিপত্যের বিরুদ্ধে একটি কার্যকর পাল্টা ভারসাম্য। যেহেতু চীনের নিউক্লিয়ার উইপন আছে এবং পাকিস্তানের নিউক্লিয়ার উইপন আছে এবং পাকিস্তানটা একটু ভলারেবল পলিটিক্যালি ইকোনমিক্যালি, চীন তাদেরকে সাপোর্ট দিতে পারে। আবার এই পাকিস্তানকে দিয়েই কিন্তু ইন্ডিয়াকে বিজি রাখা যায়। সো ইন্ডিয়া কিন্তু পাকিস্তানকে সামলাতেই বিজি থাকে, আবার চীনের সাথে ঝামেলা করতে যাবে, এই টাইমটা তাদের কম আর কি। ঠিক আছে। এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে চীন বিআরআই প্রকল্পের মাধ্যমে বন্দর, বিদ্যুৎ প্রকল্প, শিল্পাঞ্চল, রেল এগুলোতে আপনার বিনিয়োগ করছে। ঠিক আছে, যেমন পায়রা বিদ্যুৎ কেন্দ্র, কক্সবাজার সাবমেরিন বেস এবং আপনার আপনার টানেল যেটা, সেটা এই প্রজেক্টের আন্ডারে। অর্থনৈতিক বাণিজ্যিক সংযোগ, ঠিক আছে, এটা তো মোটামুটি জানেন। এখান থেকে আপনার চাইলে দেখেন এগুলো কিন্তু আপনার আসলে পড়ার কিছু নাই, এগুলো আপনি থিঙ্ক করে লিখবেন। এগুলো ক্লাসে বারবার বলছে, এখনও পড়তেছেন বা বলতেছে। আপনার ভারত চীনের এখানে আপনি একটু পড়তে পারেন। বাংলাদেশ চীনের কিছু বাণিজ্য ডেটা আপনি মাথায় রাখতে পারেন চাইলে, হ্যাঁ, জরুরি না, তাও রাখতে পারেন আর কি, না দিলেও হবে। যেমন আমি আমার এই টাইপের ডেটা কখনোই আমি আমার 3টা রিটেনে একটা তো দিই নাই আর কি। আমি প্রচুর ভালো অ্যানালাইসিস করতাম, বাট ডেটা বেসড অ্যানালাইসিস না। যাই হোক, দেখেন 24-25 অর্থ বছর বাংলাদেশ এবং চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল আপনার 1735 কোটি মার্কিন ডলার। ঠিক আছে, এটা কিন্তু বিশাল বড় একটা মাথা রাখতে পারেন, 1735। ঠিক আছে, এটা মাথায় রাখলে হবে ভাই। এত ডেটা ফেটা পড়েও লাভ নেই, এগুলা দিতে পারবেন না পরীক্ষার হলে, বা দেওয়ার মতো কোশ্চেনও আসে না। বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য দেখেন 24-25 অর্থ বছর বাংলাদেশ পাকিস্তান পণ্য রপ্তানি হয়ে 78 কোটি 70 লাখ ডলারে। 24-25 অর্থ বছরে তারা আমদানি করে মাত্র 7 কোটি 80 লাখ ডলার। ঠিক আছে, যেটা কিন্তু কি আপনার অনেক কম, মানে আমরা এখন ডেফিসিটে আছি আর কি। এগুলো এবং আপনার 5ই আগস্টের পরে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক কীভাবে বৃদ্ধি পাইছে, এটা কিন্তু অলরেডি নোটটা আপনাদের দেওয়া আছে, টেলিগ্রামে দেখে নেবেন আর কি। ঠিক আছে, তারপর চীন পাকিস্তান বাণিজ্য 24-25 অর্থ বছরে চীন পাকিস্তানের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল 23 বিলিয়ন ডলার, মানে বিশাল বড় একটা ব্যাপার আর কি। ঠিক আছে, সো দেখা যাচ্ছে কিন্তু মোটামুটি 3টা দেশে একজন আরেকজনের সাথে ভালো একটা ব্যবসা করতে পারতেছে। ওকে, সামরিক ক্ষেত্রে সহযোগিতা দেখেন চীন আপনার বাংলাদেশের অন্যতম প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী এবং আপনার ভারত সীমান্তের কাছে সম্প্রতি ড্রোন কারখানা নির্মাণে বাংলাদেশের সাথে চুক্তি করছে পাকিস্তান থেকে। হ্যাঁ, আপনার JF-17 থান্ডার, J-20 নিয়ে কিন্তু ভারতকে যথেষ্ট নাস্তানাবুদ করছে পাকিস্তান। ঠিক আছে, এখন 17 থান্ডার নামে যুদ্ধ বিমান কেনার ব্যাপারেও কথাবার্তা বলছে, যদি এগুলো আপনার কোনো দেশ স্বীকার করে নাই। চীন এবং পাকিস্তান যৌথভাবে এটা তৈরি করে আর কি। এবং আপনি এটা এত এগুলো দেওয়ার চেয়ে আপনি এটা দিতে পারেন যে বাংলাদেশ সরকার মোটামুটি তার মোট আপনার ইম্পোর্টেড আপনার প্রতিরক্ষা সরঞ্জামের 88% আমরা থেকে চীন থেকে আমদানি করি আর কি। ঠিক আছে, পাকিস্তান বাংলাদেশ সম্পর্কটা জানেন, এটা নিয়ে নিজে দেখে নেবেন, এখানে তেমন কিছু নাই। এখন দেখেন যে 3টে দেশই ভিন্ন ভিন্ন রূপে ভারতের আঞ্চলিক আধিপত্যের চাপ অনুভব করতেছে, এটা কাটানোর ট্রাই করবে স্বাভাবিকভাবে। দক্ষিণ এশিয়ার একমাত্র গেট কিপার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা ভারতের প্রচেষ্টা প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমের সাথে একটু সংকট সৃষ্টি করতেছে। মানে ইন্ডিয়া মানে এমনভাবে প্রচার করে যে দক্ষিণ এশিয়া মানে এখানে ভারত যেটা বলে সেটা, এটা আপনার একটা ক্রাইসিস ক্রিয়েট করছে মোটামুটি ধরুন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে, কারণ বাকি দেশগুলো এটা নিয়ে খুব একটা বদার ফিল করে না, কারণ তারা অন্য ইস্যুতে বিজি বা ডেভেলপমেন্টের দিকে আগাচ্ছে মাত্র আর কি। ঠিক আছে, যাই হোক, দেখেন এখানে একটু দেখবেন, এখানে তেমন কিছু নাই। আমরা আসি আপনার এই সম্পর্ক বৃদ্ধি হলে বাংলাদেশের কী লাভ, এগুলো মূলত পরীক্ষায় একটু বেশি আসে আর কি। দেখেন যে আপনার আপনার বাংলাদেশের দর কষাকষি সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করতে হবে, বিশেষ করে দীর্ঘদিনের সংবেদনশীল ইস্যুগুলোতে আর কি। হ্যাঁ, বাংলাদেশ এম্পাওয়ার্ড হবে এবং এম্পাওয়ার্ড হওয়ার পরে সেটা নিজেকে ফিল করে এরপর দেন দরবারটাই ফোকাস করতে হবে ভালো করে। বাণিজ্যের ক্ষেত্রে অংশীদারিত্বের বৈচিত্র্য অসম নির্ভরতা কমায় এবং অনুকূল শর্ত বাজারে প্রবেশাধিকার এবং বিনিয়োগের বিষয়ে বাংলাদেশের অবস্থান দৃঢ় করবে। ঠিক আছে, পানি বন্টনের ক্ষেত্রে বিশেষভাবে আন্তঃসীমান্ত নদীগুলোর এই কৌশলগত সমর্থন বাংলাদেশের রাজনৈতিক সীমাবদ্ধতার বাইরে গিয়ে ন্যায়সঙ্গত বৈজ্ঞানিক ভিত্তিতে সমাধানের দাবি জোরালোভাবে তুলতে পারবে, কারণ বাংলাদেশের সাথে তখন চীন থাকবে, পাকিস্তান থাকবে, আর অনেক কান্ট্রিগুলো অ্যাড হবে আর কি। ঠিক আছে, মানে আপনি দেখবেন বাংলাদেশের যে ক্রাইসিসগুলো আছে সেগুলো সলভ হচ্ছে কিনা ইন্ডিয়ার সাথে, সেটা বাংলাদেশের একটা প্রফিট। এটা মানে ইন্ডিয়ার সাথে ক্রাইসিস সলভটা বাংলাদেশের প্রফিট,
বাংলাদেশের ব্যবসা বাড়তেছে, সেটা একটা প্রফিট। ইন্টারন্যাশনাল ইস্যুতে বাংলাদেশের পক্ষে হচ্ছে ভ্যাটো পাওয়ার যুক্ত একটা কান্ট্রি যুক্ত হচ্ছে, এটা একটা প্রফিট। আর বাংলাদেশকে সাপোর্ট করার জন্য দুইটা নিউক্লিয়ার পাওয়ার হচ্ছে দাঁড়ায় আছে, এটাও আরেকটা প্রফিট। এই চারটা পয়েন্টে হচ্ছে আপনি নিয়ে আসেন। ইন্ডিয়ার সাথে আমার কী কী সমস্যা আছে ভাই? আমার সীমান্ত সমস্যা আছে, আমার পানির সমস্যা আছে, বাণিজ্য ঘাটতি আছে, ঠিক আছে, তারপর সোশ্যাল ডমিনেন্স আছে, এইটা হচ্ছে কমাবো আমরা ইন্ডিয়ার সাথে। পাকিস্তানের সাথে হচ্ছে আমার ট্রেড গ্যাপ অনেক বেশি, আমি হচ্ছে নতুন বাজার সার্ফিং করতে পারতেছি এবং হচ্ছে এক্সপ্লোর করতে পারতেছি। ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো ইন্টারন্যাশনাল ইস্যুতে হচ্ছে আপনার বাংলাদেশ যদি কিছু ডিমান্ড করে সেখানে হচ্ছে, বা বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো আপনার বিল ওঠে, চীন হচ্ছে ভ্যাটো দিতে পারতেছে, এটা বাংলাদেশের প্রফিট। ঠিক আছে, এছাড়া হচ্ছে বাংলাদেশ যদি কোনো কারণে হচ্ছে ধরেন ইন্ডিয়া কিংবা হচ্ছে আপনার মিয়ানমারের মাধ্যমে আক্রান্ত হয় বা অন্য কোনো দেশের মধ্যে আক্রান্ত হয়, তাহলে হচ্ছে ধরেন হচ্ছে পাকিস্তান এবং হচ্ছে চীন হচ্ছে বাংলাদেশকে সব ধরনের সাপোর্ট দিবে এবং নিউক্লিয়ার আমব্রেলার মধ্যে বাংলাদেশকে নিয়ে আসবে। তাহলে এইটা বাংলাদেশের জন্য একটা প্রফিট। এইভাবে হচ্ছে আপনি আরও কিছু নিয়ে আসতে পারেন আর কি। আমি যেটা করি আর কি, আমি নিজে ভাবি, নিজের মতো করে লিখি। আপনারা বইটা পড়বেন এবং নিজের মতো করে আরও কিছু ভাববেন আর কি। সব কঠিন কঠিন, এখানে অনেক কিছু দেখে মনে হচ্ছে শব্দগুলো প্রাঞ্জল না, বা হয়তো কোনো এআই ইউজ করছে কিনা আমি জানি না আর কি। আপনারা আপনাদের মতো করে লিখবেন আর কি, বুঝছেন? তারপর দেখেন ঝুঁকি এবং চ্যালেঞ্জ, যেমন ইউএসএ কেমন ধরনের ফিল করবে আর কি। ঠিক আছে, প্রথমত হচ্ছে বাংলাদেশকে অনেকদিন ধরে ইউএসএ চাচ্ছে যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যুক্ত করার জন্য, এবং বাংলাদেশ কিন্তু একটা আউটলুক প্রকাশ করলেও সরাসরি হচ্ছে ইউএসএ আন্ডারে যায় না, কোয়ার্ডেও বাংলাদেশ যায় না আর কি। ঠিক আছে, তো এখানে হচ্ছে আফগানিস্তানের যেই আপনার আপনার ঘাঁটিটা ইউএসএ নিতে যাচ্ছে, বা বঙ্গোপসাগরে চীনের যে প্রভাব বাড়তেছে, এখানে একটা আপনার একটা গেটওয়ে যাচ্ছে। ইউএসএ যদি এখানে একটা ঘাঁটি করতে পারে বা প্রেজেন্স নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু চীনকে কন্ট্রোল করতে পারবে আর কি। ঠিক আছে, সো স্বাভাবিকভাবে হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে একটু নেগেটিভ আপনার ভাইব ক্রিয়েট হবে, এবং তারা হচ্ছে বাংলাদেশকে পুরোপুরি হচ্ছে আপনার চীনপন্থী হতে দিবে না। তারা যদিও পাকিস্তানের সাথে খুব ভালো সম্পর্ক রাখে, তারাও জানে যে পাকিস্তান বিশ্বাসযোগ্য কোনো আপনার পার্টি না। তো দেখা যাচ্ছে ইউএসএ ঠিকই এখন ভালো সম্পর্ক, কয়েকদিন পর খারাপ সম্পর্ক হতে পারে আর কি। ঠিক আছে, সো বাংলাদেশকে কখনই হচ্ছে সরাসরি চীনের দিকে যেতে দিবে না, এবং সেক্ষেত্রে যেটা হইতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র ইন্ডিয়াকে ইউজ করবে, এখানে ইন্ডিয়াকে হচ্ছে আপনার প্যাট্রোনাইজ করবে, যাতে করে হচ্ছে তারা কিছু ভ্যাটও দেয় আর কি এখানে। হ্যাঁ, তারপর দেখেন ভারতের প্রতিক্রিয়া। ভারতের প্রতিক্রিয়া আমাদের জন্য ইউএসের প্রতিক্রিয়ার চেয়ে বেশি জরুরি, কারণ ভারত হচ্ছে আমাদের একদম একদম ঘিরে রাখছে বলা যায় আর কি। ঠিক আছে, সো এখানে আমাদের ওরা কী ভাবতেছে এটা আমাদেরকে ঠিক করে অ্যানালাইসিস করতে হবে। দেখেন, তো এখানে হচ্ছে শর্ট টার্ম থাকে কিছু, লং টার্ম কিছু থাকে। প্রথমত হচ্ছে এখানে আসলে ভারতের প্রতিক্রিয়া কী হইতে পারে, সম্ভাব্য প্রতিক্রিয়া এখানে কিন্তু তেমন কিছু দেয় নাই, বুঝছেন? মানে যদিও আপনার পয়েন্টের নামটা ঠিক আসছে, কিন্তু হচ্ছে আপনার আরও কিছু অ্যাড করা যেত আর কি। যেমন শর্ট টার্মে তেমন কিছু আনা নেই। এখানে যেটা হইতে পারে যে বাংলাদেশকে সরাসরি তারা হচ্ছে আপনার বাংলাদেশের মার্কেটটা একটু বেশি ভলারেবল, ইকোনমিটা খুব একটা স্টেবল না এখনও, এবং আমাদের হচ্ছে প্রচুর প্রোডাক্ট ইন্ডিয়া থেকে এনে এরপরে হচ্ছে আমাদের বাজার নিয়ন্ত্রণ করতে হয়। ঠিক আছে, এইখানে হচ্ছে আপনার একটা এক্সপোর্ট টেরিফ কিংবা হচ্ছে এক্সপোর্ট ক্যাপ নিয়ে আসতে পারে ইন্ডিয়া, যে আমাদের হচ্ছে এইখানে আটকাইতে পারে। ঠিক আছে, এছাড়া হচ্ছে আমাদের বর্ডারে হচ্ছে আরও স্ট্রেস ক্রিয়েট করতে পারে, যেমন ধরুন হচ্ছে আপনার বর্ডারে আপনার হচ্ছে কাঁটাতারে বেড়া দেওয়া, কিংবা হচ্ছে বর্ডারে খুব কাছে স্থাপন করা, কিংবা হচ্ছে আমাদের বর্তমানে একটা ক্রাইসিসের জায়গা হচ্ছে রোহিঙ্গা। সো মিয়ানমারের সাথে ভালো সম্পর্ক হওয়া এবং মিয়ানমারকে প্যাট্রোনাইজ করা, যেমন ইন্ডিয়া কিন্তু অলরেডি প্যাট্রোনাইজ করছে। বাংলাদেশ যখন হচ্ছে আপনার 2টা সাবমেরিন পাইছে, তখন ইন্ডিয়া মিয়ানমারকে 5টা সাবমেরিন গিফট করছে। সো ব্যাপারটা কিন্তু ওরকমই আর কি। ঠিক আছে, এছাড়া হচ্ছে নদী চুক্তি আমাদের হচ্ছে আপনার যে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে 2026 সালে, এটাতে হচ্ছে ইন্ডিয়া একটু ভ্যাটও দিতে পারে আর কি, রিনিউ করার ক্ষেত্রে আর কি। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনি আরও 2-3টা পয়েন্ট নিয়ে আসবেন যে আপনার ভারত কী করতে পারে। তো ভারতের আরেকটা ইস্যু হচ্ছে, যদি এই এক্সিস্টে দাঁড়ায়, আপনি আরও শুধু বাংলাদেশ কেন্দ্রিক আনবেন না, আপনি হচ্ছেন আফগানিস্তানকে নিয়ে আসেন। ভারত হচ্ছে আফগানিস্তানের সাথে খুব ভালো সম্পর্ক মেনটেন করবে, ওদের হচ্ছে ট্যাকে ওদের মিলিটারি পাওয়ারে হচ্ছে আপনার যথেষ্ট পরিমাণে একটা সাপোর্ট দিবে, এবং তাদেরকে দিয়ে হচ্ছে ওই পাকিস্তানে হচ্ছে ইস্যু ক্রিয়েট করার ট্রাই করবে আর কি। হ্যাঁ, এবং একদম লাস্টের দিকে হয়তো তারা ইউএসএ বা আদার সাপোর্টগুলো নিয়ে নিতে পারে আর কি। ঠিক আছে, আচ্ছা, তো বাংলাদেশের আপনার করণীয় কি এসব ক্ষেত্রে? আমার মনে হচ্ছে এখানে আরও কিছু আনতে হবে, এখানে শুধু ইন্ডিয়াকে আনলে হবে না। ঠিক আছে, আপনার ইউএসএ, ইন্ডিয়া, এখানে রাশিয়াও কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্টর। ঠিক আছে, এবং ও সুপার পাওয়ার। তো আমরা দেখি রাশিয়া, ফ্রান্স, হ্যাঁ, এটা সম্ভবত আমার নোটে আছে আর কি, ওরা কীভাবে আপনার ব্যাপারটা থিঙ্ক করতে পারে, কিংবা হচ্ছে আপনার ইভেন ইউরোপিয়ান ইউনিয়নও, কারণ তারা কিন্তু বিশাল বড় একটা বাজার হচ্ছে আপনার ইন্ডিয়া।
ঠিক আছে। সো ইন্ডিয়া যদি কোনো কারণে স্ট্রেসে পড়ে ইউরোপিয়ান ইউনিয়ন একটু ঝামেলায় পড়বে, কারণ ইউরোপিয়ান ইউনিয়নের অনেকগুলো কান্ট্রির আপনার ইনভেস্টমেন্ট আছে হচ্ছে ইন্ডিয়াতে। রাশিয়ার ইস্যুটা হচ্ছে, রাশিয়া হচ্ছে মূলত হচ্ছে এখানে খুব একটা আপনার মানে প্যারায় ঢুকতে চাবে না, তাদের দরকার হচ্ছে এখন ব্যবসা করা, ঠিক আছে। তো তারা দেখবে আসলে পানি কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, কারণ ইন্ডিয়ার সাথে রাশিয়া ভালো সম্পর্ক, ওদিকে চীনের সাথে রাশিয়ার খুবই ভালো সম্পর্ক, বাংলাদেশের সাথে রাশিয়ার ভালো সম্পর্ক আছে, ঠিক আছে। তো তাদের যেটা হবে আর কি, পানি যেখানে যাক তারা হচ্ছে চাপে হচ্ছে এইখানে তাদের নিজস্ব যে প্রফিট আছে সেটা যাতে তারা অ্যাচিভ করে, এবং এই অ্যাক্সিস যত স্ট্রং হবে ইন্ডিয়ার সাথে রাশিয়ার সম্পর্ক তত ভালো হবে। আবার ইন্ডিয়ার সাথে রাশিয়ার সম্পর্ক ভালো হলে চীনও আরও ভালো করবে, হ্যাঁ, এবং বাংলাদেশও ভালো করবে, ঘুরে ফিরে রাশিয়ার লাভ হবে। সো রাশিয়া চাবে হচ্ছে এই অ্যাক্সিসটা দাঁড়াক বা দাঁড়ানোর কথাবার্তা হোক, তাহলে দেখবেন সবাই রাশিয়াকে বেশি কদর করতেছে। হ্যাঁ, এইভাবে হচ্ছে আপনি ওই কান্ট্রি অ্যানালিসিসগুলো করতে পারেন আর কি, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেনে যাই আমরা। দেখেন জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্স অফ সাউথ এশিয়া, এগুলো নিয়ে হচ্ছে এগুলো খুবই কমন কোশ্চেন আর কি, ঠিক আছে। এবং আমরা ক্লাসে প্রচুর কথাবার্তা বলছি, সো এখানে আপনারা আশা করি লিখতে পারবেন আর কি। দেখেন যে আপনার আপনার জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্সটা ঠিক এভাবে আসার কথা না আর কি, একটু দেখে নেবেন, তাহলে হয় কি পরীক্ষায় কিছু না কিছু লিখতে পারবেন আর কি। দক্ষিণ এশিয়াতে হচ্ছে বর্তমান সময় অনেক ইস্যু হচ্ছে, যেমন ধরুন হচ্ছে আপনার 3 বছরে 4টা দেশের সরকার পতন হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল। পরমাণু শক্তি 8টা দেশের মধ্যে 2টা দেশই হচ্ছে আপনার দক্ষিণ এশিয়ায়, এবং 2টা দেশ কিন্তু বর্ডার শেয়ার করে, এবং দূরপ্রাচ্যে কিন্তু আপনার ওইদিকে চীন, এদিকে হচ্ছে আপনার নর্থ কোরিয়া, চীনের ঠিক উপরে রাশিয়া, সবাই কিন্তু বর্ডার শেয়ার করে। সো এটা খুবই একটা ক্যাওটিক একটা জায়গা আছে আর কি আমরা। তারপর 91 সালে স্নায়ুযুদ্ধের পরে দক্ষিণ এশিয়ার কাশ্মীর এবং কার্গিল যুদ্ধ হয়। 10-এ চীন ভারতের উপর অর্থনৈতিক শক্তি অর্জন করে। তা বাংলাদেশ 15 সালে নিম্ন মধ্যম আয় থেকে উত্তরণের পথে। হ্যাঁ, কোয়াড বিয়ার নিয়ে গ্যাঞ্জাম চলতেছে। বাংলাদেশের সবচেয়ে জনবহুল পৃথিবীর সবচেয়ে জনবহুল এলাকা হচ্ছে এটা, কারণ হচ্ছে আপনার দেখেন ইন্ডিয়া এবং চীনেই আপনার দেখা যাচ্ছে পুরো বিশ্বে প্রায় অর্ধেক জনগণ এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, সীমা দেখবেন আর কি, এগুলো তেমন কিছু নাই, ওখানে জিওগ্রাফিক্যাল লোকেশন আছে, মূলত হচ্ছে আপনার আমার মনে হয় সার্ক নিয়ে কোনো কোশ্চেন একটা চলে আসবে, আর পাকিস্তান নিয়ে আসতে পারে আর কি। যে গুরুত্বের জন্য হচ্ছে স্থায়ী অস্থায়ী উপাদান, দেখেন ভাই এগুলো কিন্তু সব কনসেপচুয়াল থেকে চলে আসবে, সব কনসেপচুয়ালটা ভালো পারলে এগুলো লিখে কোনো ব্যাপার না, ঠিক আছে। দেখেন যে আমাদের হচ্ছে স্থায়ী উপাদান হচ্ছে আঞ্চলিক অবস্থান, কোন কোন জায়গাতে আমরা আছি সেটা, তারপর ভৌগোলিক অবস্থানের মধ্যে কী কী সংগঠন আছে, যেমন হচ্ছে চীন, মিয়ানমার, ইরানের মতো ঝুঁকিপূর্ণ সামরিক শক্তি দ্বারা বেষ্টিত, ঠিক আছে। এটা একটু আমার খুব একটা পছন্দের লাইন হয় না, এগুলো হয়তো গুগল থেকে দিয়ে দিচ্ছে। ঝুঁকিপূর্ণ বলার মতো কিছু নাই, কারণ হচ্ছে ইরান বা চীন ঝুঁকি কেন হবে, ঠিক আছে। ইরান তো বিশ্বের 5টা আপনার P5 মেম্বারের মধ্যে একটা, ঠিক আছে। আপনি বলতে পারেন শক্তিশালী কান্ট্রি মধ্যে একটা আর কি, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার IORA, IPS, BRI, বিগ বি, এইসব হচ্ছে আপনার কেন্দ্রটাই হচ্ছে আমাদের কি এই আপনার সাউথ এশিয়ার সবচেয়ে বড় আপনার ব্যাপার হচ্ছে জনসংখ্যা, বিশাল বড় মার্কেট, এইটা কেউ হাতছাড়া করতে চায় না। এর পাশাপাশি বেশিরভাগ কান্ট্রি যেমন হচ্ছে আপনার ইন্ডিয়ান ওশন, আবার হচ্ছে আপনার হচ্ছে ওদিকে দক্ষিণ পূর্ব এশিয়া, এটা কিন্তু গেটওয়ে, মানে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া কিন্তু বিশাল বড় একটা জায়গা, পুরোটাই কিন্তু আপনার দেখা যাচ্ছে যে কন্ট্রোল করতে পারবে সে মোটামুটি বিশ্বের অর্ধেক কন্ট্রোল করতে পারবে টাইপ অবস্থা আর কি। আন্তঃসীমান্ত সংযোগ, এখানে তেমন কিছু নাই, এগুলো নিজে লিখতে পারবেন। আমার মনে হয় এটা অত বেশি প্রয়োজন নয় আর কি, একবার দেখে নেবেন। দেখেন বাংলাদেশের গুরুত্ব এটা আসতে পারে আর কি। প্রথমত দেখেন দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব, এটা আপনি অনেকভাবে লিখতে পারেন। প্রথমত এখানে ভাই ম্যাপ দিবেন, দক্ষিণ পূর্ব এশিয়ার ম্যাপ দিবেন, বাংলাদেশের ম্যাপ দিবেন। প্রথমে শিলিগুড়ি করিডোর হচ্ছে আপনার, দেখেন যে আপনার এটা ইন্ডিয়ার মাঝখানে আপনার হচ্ছেন এই করিডোরটা যদি মোটামুটি বাংলাদেশ বা চীন প্রভাবিত শক্তি পুরোপুরি দখল নিয়ে ফেলে, তাহলে কিন্তু হচ্ছে ভারত একটু স্ট্রেসে পড়ে যাবে। সো এটা কিন্তু বাংলাদেশের আপনার মানে বাংলাদেশকে অনেক বেশি এম্পাওয়ার্ড করে ফেলছে। তার বঙ্গোপসাগরের অবস্থানটা খুবই ইন্টারেস্টিং জায়গাতে, ঠিক আছে। তো দেখেন এটা হচ্ছে আপনার চাইলে হচ্ছে আপনার দেখেন বাংলাদেশের এই বঙ্গোপসাগরের জায়গা দিয়ে হচ্ছে মোট বাণিজ্যের প্রায় 50% আপনার পরিবহন এখান দিয়ে যায়। তারপর হচ্ছে অর্থনৈতিক, কূটনৈতিক, নিরাপত্তাজনিত গুরুত্বের কারণে হচ্ছে এই অঞ্চল বরাবরই পূর্ব পশ্চিমের প্রধান শক্তিগুলোকে চীন, জাপান, ভারত, যুক্তরাষ্ট্র এমনকি রাশিয়াকে আকৃষ্ট করছে। ইভেন ফ্রান্স, আপনার ফ্রান্সেরটা লিখবেন, ফ্রান্স কিন্তু বলছে ওরা এখানে আসতে চায়, ওকে। তারপর চীন ভারত দ্বন্দ্ব হচ্ছে বাংলাদেশকে অনেক বেশি এম্পাওয়ার্ড করছে।
তারপর ভারত বাংলাদেশের কৌশলগত চাহিদা আপনার এবং হচ্ছে ভারত বাংলাদেশের যে ক্রাইসিসটা 5ই আগস্টের পরে দাঁড়িয়েছে, এটা বাংলাদেশকে হচ্ছে এই অঞ্চলটাকে আরও বেশি ড্রামাটিক করছে। তারপর চীন আমেরিকার দ্বন্দ্ব হচ্ছে আপনার এই ক্ল্যাশের জন্য মূলত হচ্ছে চীন এখন চাচ্ছে আশেপাশের জায়গাগুলোকে কন্ট্রোল করতে, যেমন সাউথ ইস্ট এশিয়া, তারপর আপনার হচ্ছেন আপনার সাউথ এশিয়া, এই জায়গা যদি কন্ট্রোল করতে পারে তাহলে কিন্তু আপনার বিশাল বড় একটা জনসংখ্যা, বিশাল বড় একটা আপনার ন্যাচারাল রিসোর্সের জায়গা হচ্ছে কন্ট্রোল করতে পারতেছে, ঠিক আছে। এবং এই সাউথ ইস্ট এশিয়াটা কিন্তু আপনার দাঁড়া করাইছে হচ্ছে আমেরিকা, যেটা এখন হাত থেকে চলে গেছে আর কি। তারপর বন্দরের ব্যবহার, ব্লু ইকোনমি, বাংলাদেশের ব্লু ইকোনমি আছে প্রচুর, হ্যাঁ, এগুলো তো লিখতে পারবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, বে অফ বেঙ্গল ইম্পর্টেন্স, এটা বাংলাদেশ অ্যাফেয়ার্সে পড়ে আসছেন, এইটাতে অবশ্যই বাংলাদেশের ম্যাপ দিবেন এবং হচ্ছে বঙ্গোপসাগরের অবস্থানটা দেওয়ার ট্রাই করবেন। 5 উত্তর থেকে 22 উত্তর, দক্ষিণ 80 পূর্ব থেকে 100 পূর্ব, খুবই সহজ। হ্যাঁ, 22 লাখ বর্গ কিলোমিটার, এটা দিবেন। বঙ্গোপসাগরের অর্থনীতি, এটা মুখস্থ রাখবেন, ঠিক আছে। জিডিপির পরিমাণ হচ্ছে 3 থেকে 5 ট্রিলিয়ন ডলার। আপনার হচ্ছেন বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি 6%, বিশ্ব মাছের প্রায় 15% চাহিদা পূরণ করে, তেল এবং গ্যাস মজুদে 1% আছে এখানে। বিশ্বের 1/3 আপনার পণ্যবাহী জাহাজ চলাচল করে এখান থেকে 3-4টা ডেটা মাথায় রাখতে পারেন আর কি। ওকে, তো দেখেন আঞ্চলিক গুরুত্বপূর্ণ হয়ে গেছে চীন এবং যুক্তরাষ্ট্রের যে গ্যাঞ্জাম, ঠিক আছে। আপনার হচ্ছেন ওই গ্যাঞ্জাম হচ্ছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, ব্লু ইকোনমির বিপুল সম্ভাবনা। তারপরে হচ্ছে আপনার ভূ রাজনৈতিক যে ঝামেলাগুলো, এটার কারণে হচ্ছে আমরা অনেক বেশি হট জোনে পড়ে গেছে। চীন হচ্ছে হাইসিতে অনেক বেশি আপনার দ্বীপ বানাচ্ছে, ওদিকে হচ্ছে আপনার ইন্ডিয়ান ওশান নিয়ে যে পলিসিগুলো দিচ্ছে ইউএসএ বা ইন্ডিয়া, সেটা বাংলাদেশকে দিতে হচ্ছে, এখানে ব্যবসা বাড়তেছে, এসব ইস্যু দাঁড়াচ্ছে। তারপর হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ভরকেন্দ্র পূর্বমুখী হয়েছে, মানে এখন কিন্তু আপনার শিফট ইউরোপ থেকে মিডল ইস্ট থেকে চেঞ্জ হয়ে চলে আসছে আমাদের দিকে, এই অঞ্চলের দিকে আর কি, ঠিক আছে। যাই হোক, এগুলো কয়েকটা দেখবেন আর কি, খনিজ সম্পদ, এগুলো আসলে এগুলো পড়ে মনে রাখতে পারবেন না, সেগুলো বাদ দিতে পারবেন। জাহাজ চলাচল ব্যবস্থা নিয়ে আসতে পারেন, যেহেতু হচ্ছে আপনার ইকোনমি, ওয়ার্ল্ড ইকোনমির লার্জ একটা স্কেল যায় হচ্ছে জাহাজ দিয়ে, এটা নিয়ে আসতে পারেন। বিগ প্রজেক্ট জাপানের সাথে যাচ্ছে, হ্যাঁ, এগুলো আর কি। আচ্ছা, দেখেন ভূ রাজনৈতিক সুবিধা কাজে লাগাতে বাংলাদেশের করণীয় কী। প্রথমে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি, এগুলো কিন্তু নিজে লিখবেন, বুঝছেন, মানে এমন না যে বই পড়ে লিখবেন, বই পড়লে বুঝে যায়, আপনি নিজে লিখলে আরও 2টা নতুন পয়েন্ট দিলে স্যাররা খুশি হয় আর কি। আমার সময় দেখা গেছে আমি সবসময় নিজে কিছু নতুন দেওয়ার ট্রাই করতাম আর কি। বাংলাদেশ কীভাবে কাজে লাগাবে ভাই, প্রথমে দ্বিপাক্ষিক অনেকগুলো চুক্তি করবে, ঠিক আছে, এবং ডিটেলসে দেওয়ার প্রয়োজন আপনার মতো করে লিখবেন। দ্বিপাক্ষিক চুক্তি করবে, বিমস্টেকের ডিটো করবে, তারপর আসিয়ানের সাথে সম্পর্ক বাড়াবে, এআরএফের কথা লিখবেন, ঠিক আছে, বিনিয়োগের প্রস্তাব আনবে, তারপর সার্ককে ভালো করবে, স্ট্রং করবে। তারপরে হচ্ছে বাংলাদেশ চাইলে হচ্ছে আপনার নিজস্ব যে সেক্টরগুলো আছে, যেমন হচ্ছে আপনার ব্লু ইকোনমি বেস সেক্টরগুলোকে অনেক বেশি ইনভেস্টমেন্ট আনতে পারে, এইগুলা লিখবেন। পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক সংঘাত এবং প্রভাব এবং সম্পর্কে ভবিষ্যৎ, এটা নিয়ে হচ্ছে আমরা আরেকটা ভিডিও করবো আর কি। আজকে একটু কি, আর এটা নিয়ে আরেকটা ভিডিও করবো। টাটা সবাইকে।